কাশেম তার পরিবারের সাথে রেললাইনের পাশে ছোট্ট একটা বাড়িতে বাস করত। গিন্নি, শুনছো? আজ রাতে আমার বাড়িতে শহর থেকে আমার বন্ধু রতন আসবে। তুমি ভালো কিছু রান্না করে রেখো তো। ঠিক আছে, তুমি আজ তাহলে বাজার করে এনে দাও। আমি অবশ্যই ভালো কিছু রান্না করে রাখবো। আচ্ছা, আমার ছেলে মেয়েগুলো কোথায়? ওদেরকে বলে দিও যেন ভালো মতো তৈরি হয়ে থাকে। আমি এখন বাজারে গেলাম, রাত তো হতে আর বেশি দেরি নেই। কাশেম এরপর বাজার করতে চলে যায়। বাজার করে ফিরতে ফিরতে তো রাত হয়েই যাবে। ভাবছি একেবারে আমার বন্ধুকে নিয়েই বাড়ি ফিরব। বন্ধু বলেছিল রাত 9টার ট্রেনে আসবে, দেখি অপেক্ষা করে। কাশেম বাজার শেষ করে স্টেশনে অপেক্ষা করতে থাকে। রাত তো বাড়ছে, 9টা প্রায় বেজে গেল, ট্রেন তো এখনো আসছে না। দেখি মাস্টারকে জিজ্ঞেস করে। স্টেশন মাস্টার, ঢাকা থেকে আমাদের গ্রামের ট্রেনটা কখন আসবে? 9টায় আসবে শুনছিলাম। ট্রেনটা আসতে একটু দেরি হবে, আরও 2 ঘন্টার মতো অপেক্ষা করতে হবে। রাস্তায় ট্রেনের বগি পাল্টাতে হয়েছিল। ও আচ্ছা, ঠিক আছে। এখন কি করব? এই বাজারগুলোকে রেখে আবারও এখানে এসে অপেক্ষা করি। এতদিন পর রতন আমার বাড়ি আসবে, ও আমার বাড়ি চিনবে কিনা কে জানে। কাশেমের পর বাজারগুলোকে নিয়ে রেল লাইনের ওপর দিয়ে তার বাড়ি ফিরতে থাকে। কি ব্যাপার, চারপাশে এত তাড়াতাড়ি স্তব্ধ কি করে হয়ে গেছে? মাত্র 9টায় তো বাজে, এখনই আশেপাশে কাউকে দেখছি না। আজব ব্যাপার। কাশেম তার সাথে বাজারগুলো নিয়ে চলতে থাকে। সেখানে ছিল কাঁচা মাছ, মাংস এবং অনেক ধরনের শাকসবজি। ব্যাগ থেকে মাছটা উকি দিচ্ছিল। ওই তো প্রায় চলে এসেছি, আর দুটো রেল লাইন পার করলে আমার বাড়ি চলে এসেছে। কাশেম চলতে থাকে। হঠাৎ করে তার ঘাড়ের ওপর দিয়ে একটা ঠান্ডা হিমশীতল বাতাস বয়ে যায়। কি ব্যাপার, চারপাশে কোনো বাতাস নেই, গাছের পাতাও নড়ছে না, আর আমার ঘাড়ে এভাবে হিমশীতল হয়ে যাচ্ছে কেন? মনে হচ্ছে পেছনে আমার ঘাড়েই শুধু বাতাস লাগছে। না না, এখান থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, সাথে আবার কাঁচা মাছ আছে, না জানি কি হয়। কাশেম ভয়ে ভয়ে বাড়ি ফিরতে থাকে। একটা রেল লাইন পার হয়ে দ্বিতীয় রেল লাইনের ওপর পা দিতেই কাশেম দেখতে পায় দূর থেকে এক মহিলা হাত বাড়িয়ে তাকে ডাকছে। কে ওখানে? কে? আমাকে কে ডাকছে? অন্ধকারে চিনতে পারছি না। নাম না বলে এক মহিলা লাল কাপড় পরে দাঁড়িয়ে থাকে। কাশেম দেখতে পায়, কিন্তু তার চেহারা অন্ধকারের কারণে দেখা যাচ্ছিল না। কি আজব, এই রেল লাইনে এভাবে কে দাঁড়িয়ে আছে? সে যাই হোক, বাড়ি যাই। বাড়ি থেকে আবার আমাকে আমার বন্ধুর কাছেও ফিরতে হবে। কাশেম কিছুটা ভয় পেয়ে তাড়াহুড়ো করে বাড়ি চলে যায়। সে বাজারগুলো তার গিন্নির হাতে দিয়ে বলে, যাচ্ছি, আমি আবারও স্টেশন যাচ্ছি। বন্ধুর ট্রেনটা দেরি হয়েছে, রাত 11টার আগে আসবে না। আমি তাকে নিয়েই বাড়ি ফিরবো। আচ্ছা, সাবধানে যেও। জানোই তো আমাদের বাড়ির সামনে রেল লাইনটা নিয়ে কত ধরনের গুজব রটছে। আহা, তোমাকে না বলেছি এসব আমি বিশ্বাস করি না। আমি গেলাম, তুমি বাচ্চাদের নিয়ে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ো। আমি এলে দরজায় টোকা দেব, আর আমার কণ্ঠ শুনে তারপরেই দরজা খুলবে। এরপর কাশেম আবারও রেল লাইন পার হয়ে চলে যায় স্টেশনে। সে স্টেশনে বসে অপেক্ষা করতে থাকে। এভাবেই 11টা প্রায় পার হয়ে যায়। 11:30 বাজতে চলল, এখনো তো ট্রেন এলো না। আরে ওই তো ট্রেন এসে গেছে, এখন বন্ধু হয়তো নামবে। কিছুক্ষণ পর রতন নেমে আসে। আরে ভাই, কত দেরি হয়ে গেল দেখেছিস? এই জন্যই ট্রেনে আসতে আমার ভালো লাগে না।
বাসে আসলে তাড়াতাড়ি আসা যেত। এখন চল, বাড়ি চল, গোসল দিয়ে লম্বা একটা ঘুম দেব। হ্যাঁ চল যাওয়া যাক, তোর জন্যই অপেক্ষা করছিলাম। রতন তার বন্ধু কাশেমের সাথে চলতে থাকে। প্রায় রাত তখন 12টা বাজবে এমন অবস্থা। ওই তো রেল লাইনগুলো পার হলেই আমার বাড়ি চলে এসেছে। আমি তো প্রায় ভুলেই গিয়েছিলাম, তবে এই রেল লাইনের কথা আমার ভালো করেই মনে আছে। এই রেল লাইনের কথা আর কি করে ভুলি। রতনের পর কাশেমের সাথে হাঁটতে থাকে। কাশেম আর সে গল্প করতে থাকে। হঠাৎ করে আবারও সেই ঠান্ডা হাওয়া বইতে শুরু করে। তারা দুজন কিছুটা ভয় পেয়ে যায়। কি ব্যাপার, চারপাশে তো কোনো বাতাস নেই, তাহলে এমন ঠান্ডা লাগছে কেন? তোর ঘাড়েও কি কিছু ঠান্ডা লাগছে? আমার তো প্রচণ্ড ঠান্ডা লাগলো এই মাত্র। আমারও তাই লাগছে। চল তাড়াতাড়ি ওই দিকটা পার হয়ে যায়। এই রেল লাইন নিয়ে অনেক ধরনের কথা প্রচলিত আছে। আমি যদিও বিশ্বাস করি না, তবে বেশিক্ষণ থাকাও ঠিক হবে না, মধ্যরাত হয়ে এসেছে। কাশেম ও রতন আবার চলতে শুরু করে। তারা এক পা দুপা দিতেই দেখতে পায় সেই মহিলা এখনো দাঁড়িয়ে আছে। সে এবার হাত বাড়িয়ে কাউকে ডাকছে না, বরং তাদের দিকে এগিয়ে আসছে। তার চুলগুলো বাতাসে উড়ছে। কিরে, এত রাতে এখানে মহিলা কি করছে? কথা বলে দেখি চল। আরে তুই পাগল হয়েছিস নাকি? এই রাতের বেলা কোন মহিলার সাথে কি করে কথা বলা দরকার? চল বাড়ি চল। আহা, হতেও তো পারে এই মহিলার কোনো সাহায্যের প্রয়োজন। আর তা না হলেও এত রাতে মহিলা বাইরে কি করে? চল কথা বলেই দেখি। ভালো মহিলা বলে তো মনে হচ্ছে না। এতদিন পর দুই বন্ধুর একসাথে দেখা হয়েছে। ওপরওয়ালা হয়তো চাইছে আমাদের রাতটা ভালো কাটুক। দেখ, আমি বিয়ে করেছি, আমার বাচ্চা সন্তান হয়েছে। এখন এসব কিছু আমি জড়াই না। যেতে ইচ্ছে করলে যা, কথা বলতে ইচ্ছে করলে কথা বল, তবে আমি এখানেই থাকবো। এসবের মধ্যে আমাকে টানিস না। তাড়াতাড়ি বাড়ি ফিরে চল, তাই ভালো হয়। তুই এখানে দাঁড়া, ভয় পাচ্ছিস শুধু শুধু। বিয়ের পর ভীতু হয়ে গেছিস। আমি কথা বলে আসছি। রতনের পর এগোতে থাকে সেই মহিলাটার দিকে। ওই আবছা দেখতে পাওয়া মহিলা ধীরে ধীরে রতনের দিকে আরো এগিয়ে আসতে থাকে। শুধু শুধুই কাশেম ভয় পায়। বিয়ের পর আসলেই মানুষ পরিবর্তন হয়ে যায়। লোকজন ঠিক কথাই বলে। যাই, আমি নিজে একাই মহিলার সাথে কথা বলে দেখি। এত সুন্দর করে শাড়ি পরে একা একা রাতে দাঁড়িয়ে আছে কেন? নিশ্চয়ই কোনো ভেজাল আছে। রতন কিছুটা এগিয়ে যেতেই দেখতে পাই মহিলার মুখ থেকে গুঙানোর আওয়াজ আসছে। রতনের কানে এই আওয়াজটা ধীরে ধীরে বাড়তে থাকে। কি ব্যাপার, এমন শব্দ করছে কে? আমার তো বিশ্বাস হচ্ছে না এই মহিলা এমন শব্দ করছে। কিন্তু এখানে তো আমরা বাদে আর কেউ নেই। কে এমন অদ্ভুত শব্দ করবে? কাশেম দূরে থেকেও যেন সব শুনতে পাচ্ছিল। না না, আমার তো এই জায়গাটা মোটেও ভালো মনে হচ্ছে না। এত অদ্ভুত রকমের শব্দ আসছে কোথা থেকে? রতন সেখানেই দাঁড়িয়ে পড়ে। ধীরে ধীরে দেখতে পাই ওই মহিলা আরো কাছে আসছে। মহিলার চুলগুলো উস্কো খুস্কো হয়ে উঠছে। মহিলার আঙুলের নখগুলো বড় বড় এবং প্রত্যেকটা নখের মধ্যে থেকে লাল রঙের কিছু একটা বেয়ে বেয়ে পড়ছে। রতনের আর বুঝতে দেরি হলো না, ওই নখ দিয়ে রক্ত বের হচ্ছে। সর্বনাশ, এ তো কোনো সাধারণ মেয়ে বলে মনে হচ্ছে না। এই মেয়ের হাত থেকে রক্ত বের হচ্ছে। আমাকে এখান থেকে পালাতে হবে। রতন তার পা ঘুরিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সে এক পাও নড়তে পারে না। সেখান থেকে যেন তার পা জমে গেছে। কি ব্যাপার, আমি এখান থেকে সরতে পারছি না কেন? ওই মহিলাটা আরো এগোতে থাকে। মহিলার চেহারা ধীরে ধীরে রতনের কাছে দৃশ্যমান হতে থাকে। রতন যে দৃশ্য দেখে তাতে তার পায়ের নিচের জমি একদম সরে যায়। সে দেখতে পায় ওই মহিলার এক চোখ নিচে খুলে আছে, কোনো রকমে ঝুলছে। তার গলার উপর দিয়ে রেল লাইনের কাটার দাগ, পুরো মুখ এবড়ো খেবড়ো হয়ে আছে।
সেই মহিলা এক বিদঘুটে হাসি দিয়ে রতনের দিকে এগিয়ে আসতে থাকে। এতদিন কিন্তু তোকেই খুঁজছিলাম, কতদিন ধরে তোর মতো লোককেই আমি খুঁজে বেড়াচ্ছি। তোরা অসহায় কাউকে দেখলেই সুযোগ নেবার জন্য ছুটে আসিস, আর এরপর নিজের সুবিধা হয়ে গেলে এভাবে রেল লাইনে ফেলে রাখিস কেটে মরে যাওয়ার জন্য। রতন ভয়ে কোনো কথাই বলতে পারে না। সে শুধু মনে মনে চিন্তা করতে থাকে, আমি যদি কাশেমের কথা শুনতাম আর এখান থেকে চলে যেতাম তাহলেই ভালো হতো। এই দৃশ্য আমি কেন দেখছি? হে ওপরওয়ালা, হ্যাঁ, আমাকে রক্ষা করো। আমি আর কখনো কোনো রকমের খারাপ চিন্তা, খারাপ কাজ করব না। কাশেম দূর থেকে সেই মহিলার চেহারা দেখতে পায়। আরে, এটা তো আর কেউ নয়, গ্রামের লোকেরা যেই কাটা ভূতের কথা বলে সেই কাটা ভূত। কাটা ভূত তো মেয়ে। আমার বন্ধুকে বাঁচাতে হবে। রতন এখান থেকে দৌড়ে পালাচ্ছে না কেন? নিশ্চয় ওর হাত পা এই দৃশ্য দেখে ভয়ে জমে গেছে। আমারই তো প্রচন্ড ভয় করছে এত দূর থেকে। সেই মহিলা আবারও রতনের দিকে এগিয়ে আসে। তার লম্বা নখওয়ালা হাত দিয়ে রতনের গলা চেপে ধরে। রতনের প্রায় নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার জোগাড়। কেউ বাঁচাও আমাকে, আমি এভাবে মরতে চাই না। কে তোকে বাঁচাবে রে? তোকে আমি আজ এখানে মেরে ফেলে রাখবো। তোর ওপর দিয়েও রেল যাবে, যেমনটা আমার ওপর দিয়ে গেছিল। তুইও কাটা লাশ হয়ে পড়ে থাকবি। মহিলা এভাবেই উদ্ভটভাবে হাসছিল। এর মধ্যেই কাশেম তার পকেট থেকে লাইটার জ্বালিয়ে আগুন ধরায় এবং দৌড়ে আসে রতনের দিকে। হে কাটা ভূত, সরে যা, আমার বন্ধুকে ছেড়ে দে। লাইটের আগুন দেখে কাটা ভূত দৌড়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর এক মুহূর্ত এখানে দেরি করা চলবে না, চল আমার সাথে তাড়াতাড়ি বাড়ি চল। রতন কোনো রকমে দৌড়ে তার বন্ধুর সাথে বাড়ি ফেরে এবং এবারের যাত্রায় তারা বেঁচে যায়। আমাদের গল্পগুলি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।